অপেক্ষা করে ইজতেমা ময়দানে মুসল্লিরা নিচ্ছেন ইমাম আকিদার বয়ান, অপেক্ষা বৃহত্তর জুমার জামাতে। দিন শিখতে এসেছি, দিনের জ্ঞান নিতে এসেছি। আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করতে পারি, নিজের জিন্দেগি কিভাবে কোরআন ও হাদিসের মধ্যে নিয়ে আসতে পারি, এই জন্য আমাদের আশা। ভিন্ন রাজনৈতিক ছায়াতলে মিরপুরে মাথাচাড়া দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মেতেছেন অস্ত্র মহড়া, দখল, চাঁদাবাজি, ছিনতাইয়ে। সড়ক ছাড়লেও অনশনে তিতুমির কলেজের শিক্ষার্থীরা, রাতে শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এলেও হয়নি কোনো সুরাহা। এখন আমাদের যা হবে খাতা কলমে হবে এবং ঘোষণা দিয়ে, প্রজ্ঞাপন দিয়ে সেটাকে বাস্তবায়ন করতে হবে। তিতুমির বিশ্ববিদ্যালয় ঘোষণা করার আগ পর্যন্ত আমরণ কর্মসূচি চলমান থাকবে। নোয়াখালীতে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে অবৈধ ক্লিনিক, বেশিরভাগই নেই লাইসেন্স, দেদারসে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। মাদারীপুরে মাশরুম চাষে বিপ্লব, কম পুঁজিতে বেশি লাভে উৎপাদনে ঝুঁকছেন অনেকে, স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। এবং উয়েফা ইউরোপা লিগের শেষ 16তে ম্যানচেস্টার ও টটেনহাম, সৌদি প্রো লিগে আল রায়দে হারিয়েছে আল নাসর। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সাথে আছি আমি সাইনা ইসলাম। এবার বিস্তারিত। আজ শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম দিন। টঙ্গীর তুরাক পাড়ে চলছে মুসল্লিদের ইমাম আকিদার বয়ান। সকালে ফজরের নামাজের পর বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। একই সঙ্গে আজ অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তর জুমার নামাজ। এর আগে গতকাল মাগরিবের নামাজের পর থেকেই শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। ভারতের মাওলানা ইব্রাহিম দেওয়ালের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের আয়োজন। আজ সকাল থেকেই বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল নিচ্ছেন মুসল্লিরা। এবারের ইজতেমা জেলা ভিত্তিক ভাগ করে দেওয়ায় অনেকটাই কমেছে চাপ, এতে স্বস্তি প্রকাশ করেছেন তারা। মারামারি হয়েছে, এমনকি মারামারি হয়, এটা দিলাম রাইতাম না ইজতেমাত, এরকম কোনো দুশ্চিন্তা আমাদের মনের মধ্যে নাই। আশা করি কেউর ভিতরে এটা নাই। তো প্রত্যেক 1-2 পর্ব হওয়ার কারণে লোক সমাগম কিছুটা আলহামদুলিল্লাহ, তারপরেও স্বাভাবিক কম ধরা যেতে পারে। তারপরে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মুসল্লিরা কেরাম এখানে উপস্থিত আছেন। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও নজরুল ইসলাম। শুরুতেই যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, আজ ইজতেমার কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সেখানকার এই মুহূর্তের বিস্তারিত নিয়ে জানাবেন। এই মুহূর্তে রয়েছে ইজতেমার ময়দানে এবং সকাল থেকে আপনাদের জানাচ্ছিলাম যে ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। সকাল থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে কিছুক্ষণ পরই এখানে আসলে যে মেম্বার রয়েছে সেখান থেকে বয়ান করা হচ্ছিল। সেখানে কিন্তু দিনের যে বয়ান সেগুলো কিন্তু হয়েছে এবং এর পাশাপাশি আসলে মুসলিমদের কিভাবে আসলে দিনের পথে কিভাবে আসলে আরেক বেশি নিয়ে আসা যায় সেই আলোচনাগুলো করেছেন এবং তারা কিন্তু শুনেছেন এবং এর পাশাপাশি এই আলোচনার যে তর্জমা, বাংলা যে তর্জমা সেটিও কিন্তু হয়েছে। তো বলতে পারেন যে আজকে যে ইজতেমার প্রথম দিন সেটি কিন্তু আসলে তাদের জানাশোনা সেটি পুরোপুরি চলছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ইজতেমার ময়দানে আসলে লোকারণ্য হয়ে গিয়েছে। এবং কিন্তু এই বছর আমরা যেটি দেখতে পেয়েছি যে ইজতেমার 2টি পর্বের মাধ্যমে হওয়াতে লোকজন কিছুটা কম এবং মুসল্লিরা আমাদেরকে বলেছেন যে এতে তারা অনেকটাই আসলে স্বস্তি বোধ করছেন। তাদের থাকা খাওয়া পাশাপাশি চলাফেরা সবকিছুতে একটি স্বস্তি তারা পেয়েছেন। তো এই মুহূর্তে একজনের সাথে কথা বলতে চাই যে আপনাদের তো সকাল থেকে বিভিন্ন ধরনের আমল হয়েছে, তো আমাদেরকে একটু জানাবেন কি কি আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে বাদ ফজর থেকে আম বয়ানের মাধ্যমে আমাদের টঙ্গী বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। এই আমাদের হিন্দুস্তানের যে মাওলানা সাহেব বয়ান করছেন, ইমান আমল সম্পর্কে বয়ান করছেন আর কি, শান্তির জন্য বয়ান করছেন, সমস্ত মানুষের ভিতরে যাতে শান্তি আসে যায়। আজকে এরকম অবস্থা শুরু হয়েছে, একজন আরেকজনের ভিতরে হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে। এই সব দূর করার জন্য সকলে চেষ্টা করা, মুরব্বিদের দিচ্ছে যে একে অপরের ভিতরে যাতে শান্তি আসে, আমরা যাতে শান্তিতে থাকতে পারি, সকলে শান্তি চাই, আমরা সমস্ত মজাতের শান্তির ব্যবস্থা করে আমাদের খুব সুবিধা হয়েছে। আর সবচেয়ে দিন 2 পর্বে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আপনাদের যে আলোচনাগুলো হয়েছে সকাল থেকে, সেখানে কি কি আলোচনা হলো আপনাদের আমাদেরকে জানাবেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের হিন্দুস্তানের মুরব্বী, পাকিস্তানের মুরব্বী, বাংলাদেশের মুরব্বী ওনারা আসছেন। হিন্দুস্তানের মুরব্বীরা এরকম বলতেছিলেন যে আমাদের দেশের ভিতরে যাতে শান্তি থাকে, সারা মুসলিম উম্মার ভিতরে যাতে শান্তি আসে, সারা বিশ্বের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, পাশাপাশি সহাবস্থান করতে পারে, এই ব্যাপারে কথা হয়েছে।
বাকি এরকমের আমাদের ইজতেমা এই যে 2টা পর্ব হওয়ার কারণে আমাদের সাথীরা এবং বাংলাদেশের 64 জেলার সাথী 42টা জেলা এখন করতেছে ইজতেমা। তা খুব সহলতের সাথে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশের সাথে সরকারকে এই জন্য আমরা ধন্যবাদ জানাই যে উনি ওলামা একরামের তত্ত্বাবধানে যে ইজতেমা এটা 2 পর্ব করার জন্য আমাদের সাথীরা মুসল্লিরা আম জনতা সবাই খুব সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের কাজগুলো আমলগুলো ওযু ইস্তেঞ্জা অন্যান্য জরুরতগুলো সমস্ত কাজ সুন্দর সুশৃঙ্খলভাবে করতে পারতেছে। এই জন্য আপনাদেরকে জানাচ্ছিলাম আমি এই মুহূর্তে রয়েছি যে তুরাগ নদীর পার রয়েছে আর সেখান থেকে আপনার সাথে যুক্ত হয়েছি। এই টঙ্গী ইজতেমার আরেক প্রান্তে টঙ্গী ইজতেমা আপনারা কিন্তু সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এবং এই মুহূর্তে দেখছেন যে প্রচুর যে মুসল্লি তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। তারা সকাল থেকেই তাদের যে ধর্মীয় আলোচনা আমল সেগুলো কিন্তু তারা করে যাচ্ছেন এবং এবারের যে পরিস্থিতি সেগুলো নিয়েও তারা এক ধরনের স্বস্তি আমাদের কাছে প্রকাশ করেছেন। তবে ইজতেমা শুরুর আগে আমরা যেটি দেখতে পেয়েছি যে কিছুটা দ্বন্দ্ব ছিল ইজতেমার যে আয়োজন সেটি নিয়ে, তো সেটি কাটিয়ে কিন্তু ইজতেমা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে ইজতেমার প্রথম দিন। এবং আরেকটু জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু দেশের সর্ববৃহৎ যে জুম্মার নামাজ সেটি কিন্তু এখান থেকে অনুষ্ঠিত হবে এবং মুসল্লিরা কিন্তু ইতিমধ্যে জুম্মার নামাজের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সর্ব ধরনের যে প্রস্তুতি সেটি তারা সম্পূর্ণ করছেন। এই মুহূর্তে আরেকজন মুসল্লির সাথে কথা বলতে চাই। তো আজকে দেশের সবচেয়ে বড় যে জুম্মার নামাজ সেটি এখানে অনুষ্ঠিত হবার কথা রয়েছে, তো আপনারা জুম্মার নামাজকে ঘিরে যেহেতু সবচেয়ে বড় যে জামাত এখান থেকে হবে কি প্রস্তুতি নিয়েছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া, আজকে পবিত্র শুক্রবার জুমার দিন সকলের মনের আবেগ সারা দেশের যে জুমার জামাত আমরা ইজতেমার ময়দানে আসিয়া পড়ি, বড় জামাত হবে। এই জুমার নামাজের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। এখানে বয়ান হবে, এই বয়ানের ওসিলা আমাদেরকে হেদায়েত আল্লাহ তাআলা দান করবেন। এই বয়ানের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। যে হেদায়েতের কথা বলবে আমরা এই হেদায়েতের কথা অনুযায়ী চলবো, এই অনুযায়ী আমরা চলবো, এই অনুযায়ী আমরা জীবনযাপন করবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন। আপনারা শুনছিলেন আমি সরাসরি যুক্ত আছি ইজতেমার ময়দান থেকে এবং তার জুম্মার নামাজকে ঘিরে তাদের প্রস্তুতি সেটি আমাদেরকে জানাচ্ছিলেন। এই ইজতেমার ময়দানে আরেক প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। সরাসরি যাচ্ছি নজরুলের কাছে। তো নজরুল, আপনি তো সেখানে রয়েছেন, তো সেখানকার কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে এখন কিন্তু আপনার বৃহত্তর যে জুমার নামাজ অনুষ্ঠিত হবে ইজতেমায় ঘিরে, এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে কিন্তু ময়দানের দিকে আসতে শুরু করেছেন। আপনি জানেন যে ইজতেমায় কিন্তু আস্তে আস্তে যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু লোক সমাগম বাড়তে শুরু করেছে এবং দূর দূরান্ত থেকে কিন্তু পায়ে হেঁটে সাধারণ যে মুসল্লিরা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং আশপাশের ময়দানের আশপাশে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান নিচ্ছেন এবং আশপাশের এলাকা কিন্তু লুকানো হয়ে গেছে। আপনারা জানেন যে গতকাল কিন্তু মাগরিবের পর থেকে কিন্তু আম বয়ানের মধ্য দিয়ে কিন্তু বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখন কিন্তু ফজরের নামাজের পর থেকে কিন্তু বিভিন্ন যে ইসলামিক যে ইজতেমার যে মুরব্বীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দিক নির্দেশনামূলক বয়ান করছেন। এখনো কিন্তু সেই বয়ান হচ্ছে। আপনি জানেন যে এই 10টা থেকে কিন্তু এখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে কিন্তু একটি আলোচনা আছে। এখানে আপনার একটা দিন নিয়ে আলোচনা হবে, সেটা নিয়েই কিন্তু এখন তারা ব্যস্ত সময় পার করছেন এবং এর পাশাপাশি সকলেই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নামাজের জন্য কিন্তু তারা প্রস্তুত হচ্ছেন এবং অজু গোসল ছেড়ে নিচ্ছেন তারা সবাই। তো মুসল্লিরা কিন্তু এইভাবেই নিজেদেরকে এই ইজতেমায় তৈরি করছেন এবং আপনারা জানেন যে এই ইজতেমাকে ঘিরে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানে কিন্তু স্বেচ্ছাশ্রম ভিত্তিতে এবং আপনার সিসিটিভি ওয়েস্ট টাওয়ার থেকে শুরু করে সকল ধরনের প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে এবং সাধারণ মানুষের গতিবিধিও কিন্তু এখান থেকে নজরদারি করা হচ্ছে এবং সব জায়গায় বলতে গেলে একটি বলয়ের মধ্যেই কিন্তু বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। তো আপনারা জানেন যে টঙ্গী তুরাগ নদীর তীরে কিছুক্ষণের পরে অর্থাৎ জুম্মার যে নামাজ আদায় হবে সেটা কিন্তু সর্ববৃহৎ জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে কিন্তু আশপাশের যে লোক রয়েছে অর্থাৎ নরসিংদী, গাজীপুর, টঙ্গী, উত্তরা এবং আশুলিয়া সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু লোকজন আসতে শুরু করেছেন ময়দানের। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি সব মানুষ কিন্তু এখন মুসল্লিরা কিন্তু আপনার ময়দানের আশপাশে অবস্থান নিচ্ছেন এবং ইজতেমায় কিন্তু অবস্থান নিয়েছেন। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে বিশ্ব ইজতেমা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে।
ধন্যবাদ নজরুল এবং সাফওয়ান। আপনাদের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতার এই মুহূর্তের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাত পোহালেই শুরু প্রাণের বইমেলা। অমর ২১ গ্রন্থমেলার প্রস্তুতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী NI নাহিদ। নাহিদ, মেলায় প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। শুভ সকাল সাইনা, যেমনটা আপনি বলছিলেন এই মুহূর্তে আমি আছি অমর ২১ বইমেলার প্রাঙ্গণ, যে সোহরাওয়ার্দী প্রাঙ্গণে। আপনি জানেন যে আগামীকাল ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের এই মেলা। তাই এই মেলাকে সামনে রেখে, মেলাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে জোরে সোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং স্টলগুলোর বিন্যাসে সাজসজ্জায় কাজ করে যাচ্ছে শ্রমিকরা দিনরাত। তো কিছু তথ্য আপনাকে আমি জানিয়ে রাখি যে আগামীকালকের বইমেলা, এবারের বইমেলা প্রতিপাদ্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে এবারে বইমেলা হবে এবং যেটির উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইনা, আপনার মাধ্যমে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে এবারের বইমেলায় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। তো বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আগামীকাল সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুক উপস্থিত থাকবেন, যেখানে সভাপতিত্ব করবে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। তো এবারের বইমেলার বিন্যাস নিয়ে আমি কিছু জানাতে চাচ্ছি আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে মেট্রো রেলের কারণে এবারের বইমেলার প্রবেশ ও বাহির পথে কিছু পরিবর্তন আনা হয়েছে, যেখানে আপনার মেলায় 4টি প্রবেশ পথ থাকবে। মেলায় 4টি প্রবেশ পথের মধ্যে টিএসসি, দোয়েল চত্বর, MRT বেসিং প্ল্যান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিক দিয়ে মানুষ দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবে। আর খাবারের স্টলগুলো থাকছে এবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দিকে। বরাবরের মতো, প্রতি বছরের মতো এবারও থাকছে আলাদা শিশু চত্বর, যেখানে শিশুদের জন্য বইয়ের সংগ্রহ থাকবে। তো যে কথা বলছিলাম, এবারে বইমেলায় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অংশ নেবে 609টি প্রতিষ্ঠান। আর যেখানে মেলায় থাকবে মোট পেভিলিয়ন 37টি। আর সোহরাওয়ার্দী উদ্যানের অংশ, এর মধ্যে বাংলা একাডেমির মধ্যে 1টি পেভিলিয়ন এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশ থাকবে 37টি পেভিলিয়ন। আর বরাবরের মতো, প্রতি বছরের মতো এবারও লিটল ম্যাগাজিন থাকবে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছির গাছতলাতে। সেখানে এবছর আমরা বাংলা একাডেমি সূত্রে জানতে পেরেছি প্রায় 130টি লিটল ম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। আর শিশু চত্বরে 74টি প্রতিষ্ঠান অংশ নিবে। আর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েনের জন্য আপনাকে জানাতে চাচ্ছি যে, আপনার মাধ্যমে জানাতে চাই যে কিছুক্ষণ পর অমর ২১ বইমেলা ঘিরে নিরাপত্তার পরিকল্পনা দেখতে, পরিদর্শন করতে আসবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের NDC পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তো বইমেলার প্রাঙ্গণে এই থেকে আমার কাছে এই মুহূর্তে এই ছিল সবশেষ। রাত পোহালেই শুরু হচ্ছে অমর ২১ বইমেলা, তার বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী NI নাহিদ। ভিন্ন রাজনৈতিক ছায়াতলে মিরপুরে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে আওয়ামী সরকারের আমলে গড়ে ওঠা সন্ত্রাসীরা। আবারও প্রকাশ্যে অস্ত্র মহড়া, দখল, চাঁদাবাজি ও ছিনতাই শুরু করেছে তারা। বর্তমানে বিএনপির সভা সমাবেশেও দেখা মিলছে তাদের। তবে বিএনপি নেতারা বলছে তাদের অজান্তেই কর্মসূচিগুলোতে ঢুকে পড়ছে এরা। MA আজিমের রিপোর্ট। বর্তমানে বিএনপির মিছিল সমাবেশে সক্রিয় আশিক ওরফে ভৈরাদে আশিক। তবে কদিন আগেও আওয়ামী লীগের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার হয়ে লাঠিসোঁটা হাতে রাজপথে নামত বিএনপি ও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে। নব্য বিএনপি নেতা হয়ে ওঠার সাথে সাথে আশিকের নেতৃত্বে মিরপুরে আবারও সক্রিয় হয়ে উঠেছে কিশোর গ্যাং ভৈরাদে গ্রুপ। সে গ্রুপে যুক্ত হয়েছে জীবন ওরফে কাল্লু জীবন, হাফিজ ওরফে তুফান, সোহেল ওরফে পাতা সোহেল সহ ২০ থেকে ২৫ জন বিপথগামী কিশোর। প্রকাশ্য অস্ত্র মহড়া, দখল, ছিনতাই শুরু করেছে তারা। আমি আইসা নামছি, নাইমে চা খাচ্ছি, এর মধ্যে দেখি অনেক অস্ত্র শস্ত্র নিয়ে দৌড় ধাপ পারতেছে। চাকুনা কালে লাগছে, এই দেখ চোট গেল, যাওয়ার পর ওদিকে কোবাই মোবাইল ছিল, আবার এদিকে আসলো একটা মহিলা, একটা আপু ছিল, ওই জায়গায় তারে ঘেরা ফেলাইছে। এগুলো এসে ভাঙচুর করে, আমার বোনের মারতে লইছিল, মারতে পারেনি, পরে এগুলো ভাঙচুর করে, আলমারি কোবায়, পরে ঘরে টাকা ছিল, কানের জিনিস ছিল, এগুলো লয়ে গেছে।
আওয়ামী লীগের ছায়াতলে গড়ে ওঠা এসব সন্ত্রাসীরা এখন রীতিমতো বিএনপি বনে গেছে। তাই নতুন করে আবারও আতঙ্ক ছড়িয়েছে মিরপুর জুড়ে। যারা আওয়ামী লীগ ছিল তারা যাতে আমাদের কাছে আসতে না পারে এবং আমরা তাদেরকে ঠাঁই না দিই, কিন্তু আমাদের কিছু কিছু কর্মী আছে তারা এই বিষয়গুলোর পত্র দিতে আছে, সেটা আমাদের দলের জন্য শুভকর নয়। ও আগে হচ্ছে বিএনপি আওয়ামী লীগে ছিল, যেখানে তারেক রহমানকে গালাগালি করত, এখন আবার তার দলে ঢুকেই তার সাথে রাজনীতি করতেছে। তাদেরই ছত্রছায়া আছে, কিছু নাম আছে, কিছু লোক আছে, তাদের ছত্রছায়ায় কাজ করতেছে। ছাত্রদল নেতা খোরশেদুল ইসলাম নীরবের ব্যানারে আশিক বিএনপির মিছিল সমাবেশে অংশ নিলেও খোরশেদুল ইসলামের দাবি তার অজান্তেই আশিক ঢুকে পড়েছে তার ব্যানারে। আমি যেহেতু নেতৃত্ব দেই, আমার বিভিন্ন ওয়ার্ডে ছেলেপেলে থাকে, ও কিভাবে ঢুকছে এবং কিভাবে প্রবেশ করছে সেই বিষয়ে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড অবগত না, কারণ আমি জানি না আশিক তো আওয়ামী লীগেরই দোষর ছিল। আমার এখানে আসছে হয়তোবা আমাকে প্রতিপন্ন করার জন্য। একবার এদের গ্যাংয়ে যুক্ত হলে কেউ আর ফিরতে পারে না স্বাভাবিক জীবনে। গ্যাং থেকে বের হওয়ার ইচ্ছাই যেন হুমকি জীবনের জন্য। ভালো হইতে চাইতেছি দেখে মনে করেন ওর সাথে ভালো হইতে পারতেছি না। ও যত ভালো হইতে চাই ও তত আইসাই সেখানে দাও বডি পিস্তল এগুলো আইনা নিয়ে প্রচুর আর কি অত্যাচার করে। আশিক ও তার ভৈরাদে গ্যাং নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় পল্লবী থানা পুলিশ। দেশ টিভিতে আশিকের বিরুদ্ধে কথা বলায় রাতে আবারও আশিক ও তার ভৈরাদে কিশোর গ্যাং গ্রুপ কুপিয়ে আহত করে ভুক্তভোগীদের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ 7 দফা দাবিতে অনশন জারি রেখেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এলেও হয়নি কোনো সুরাহা। দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত শিক্ষার্থীদের। কায়েস রাহাতের রিপোর্ট। ঢাকার 7 কলেজ নিয়ে সিদ্ধান্ত আসার পর গেল বুধবার বিকেল 5টা থেকে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন শুরু করেন 5 শিক্ষার্থী। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে কলেজের মূল ফটকের সামনে অবস্থান নেয় তারা। বৃহস্পতিবার রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসে। এ নিয়ে বেশ কিছু আশ্বাসও দেন শিক্ষার্থীদের। আমি অনুরোধ করব যে অতি দ্রুত সম্ভব যাতে এই তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে যে ভিজিবিলিটি কমিটি করা হয়েছে, সম্ভাব্যতা যাচাই কমিটির রিপোর্ট যাতে দ্রুত দেওয়া হয়, এই জন্য আমি রাষ্ট্রকে অনুরোধ করেছি এবং অতি দ্রুত সেটা এই ডিক্লেয়ার দেওয়া হবে, এটুকু তোমাদেরকে শুধু বলতে পারি। যদিও এসব আশ্বাসে ক্লাসে ফেরেনি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি নিয়ে অনড় অবস্থানে তারা। এতে জনভোগান্তির সব দায় সরকারকেই নিতে হবে বলেও জানান তারা। এখনো তালবাহানা করতেছেন এবং আমাদেরকে সেই ফিজিবিলিটি টেস্টের নামে যে তালবাহানা করে সময় ক্ষেপণ করছেন, ওনারা আজকে সে সময় ক্ষেপণ করছেন। আমরা স্পষ্ট এখান থেকে জানিয়ে দিচ্ছি, আমরা মাঠ থেকে উঠবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে। তিতুমির বিশ্ববিদ্যালয় ঘোষণা করার আগ পর্যন্ত আমরণ কর্মসূচি চলমান থাকবে। বিশেষ করে তারা আশ্বাসের উপরেই থেকে যাচ্ছেন। আমরা আসলে আশ্বাসে বিশ্বাসী নই। এখন আমাদের যা হবে খাতা কলমে হবে এবং ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন দিয়ে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এর আগ পর্যন্ত আমরা থেমে যাচ্ছি না। রাষ্ট্র আসলেই এভাবেই তালবাহানা করতে থাকে, তিতুমিরের শিক্ষার্থীরা বাধ্য হবে সেই বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি আবার বাস্তবায়ন করতে। আর সেটি যদি বাস্তবায়ন হয় জনদুর্ভোগ হবে, জনদুর্ভোগের জন্য দায়ী রাষ্ট্রই থাকবেন। উল্লেখ্য, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন ব্যবস্থা, মানসম্মত শিক্ষা নিশ্চিতে আসন সংখ্যা কমানো সহ 7 দফা দাবিতে রাস্তায় নেমেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সপ্তাহান্তে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং কোন কোন পণ্যের দাম বেড়েছে আমাদের বিস্তারিত নিয়ে জানাবেন।
জি শায়না, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন রাজধানীর কারণ বাজারে আছি। ঢাকার সবচেয়ে বড় যে পাইকারি আড়ত সেটি কারণ বাজারে। তো আমরা এই সকালে এসে জানতে পেরেছি যেটা যে বিভিন্ন পণ্যের দাম সেটা গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেশ খানিকটা স্থিতিশীল রয়েছে। চালের দামের ক্ষেত্রেও ব্যবসায়ীরা আমাদেরকে তেমনই জানিয়েছেন। আজকে চালের দাম মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকা। নাজির সাইলের ক্ষেত্রেও 80 টাকা দরেই বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো আটাশ বিক্রি হচ্ছে আজকে 60 টাকা দরে। চিনি গুঁড়া প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকা দরে। তো আমরা এখন একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলি, দেখি ওনারা কি বলেন। তো গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আমাদের দাম অপরিবর্তিত রয়েছে কিনা? হ্যাঁ, গত কয়েকদিন আগে চালের দাম যে বাড়তি ছিল ওই বাড়তি অবস্থায় নাই, এখন স্থিতিশীল অবস্থা আছে, দাম বাড়ছেও না কমছেও না, তবে সামনে হয়তো বা কমার সম্ভাবনা আছে। আচ্ছা, অন্যান্য চালের দাম যেমন নাজির সাইল অথবা যেমন আমরা অন্যান্য যে চালগুলা মনে করো যে দামটা বাড়ছে ওই বাড়া অবস্থা আছে, এখন তো আর বাড়ছে না, তো আমরা মিনিকেটে 80 টাকা বিক্রি করছি। তারপরে যা আটার যেটা ওটা 58 থেকে 60 টাকা বিক্রি করছি। নাজির সাইল যেটা 80 থেকে 85 টাকা বিক্রি করছি। আর স্বর্ণা যেটা ওটা 54-55, আর ওটা চাল যেটা ওটা 47-48 টাকা বিক্রি হচ্ছে। তো সরকার যদি ভালো করে মনিটরিং করে হয়তো বা চালের দামটা কমবে। দেশে ধান চালের কোনো অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে। আচ্ছা, যেমনটা শুনতে পাচ্ছিলেন যে তারা বলছেন যে অপরিবর্তিত রয়েছে চালের বাজার। আমরা বাজার ঘুরে মুরগির যে দামটা জানতে পেরেছি, মুরগির দাম গত সপ্তাহের থেকে এই সপ্তাহে অনেকটাই নিম্নমুখী রয়েছে। কেজি প্রতি মুরগি প্রায় 5 থেকে 10 টাকা দরে কমেছে। গরু এবং খাসির মাংসের ক্ষেত্রেও দাম অনেকটা অপরিবর্তিত থাকার কথা শুনেছি। অন্যদিকে শীতকালীন সবজির যে দাম সেটা অনেকটাই কম রয়েছে, কারণ শীতকালে আমাদের যে সবজিগুলো সরবরাহ বৃদ্ধি থাকায় আমরা সবসময় দেখি যে শীতকালে সবজির দাম অনেকটা কমই থাকে। এই ছিল আমার কাছে সর্বশেষ কারণ বাজার থেকে। শায়না, ধন্যবাদ ফাহিম আপনাকে। সপ্তাহান্তে বাজার পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। পতিত আওয়ামী সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান আহমেদ 5 দিনের রিমান্ডে। এর আগে বৃহস্পতিবার রাত 9:15টার দিকে তাকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের ডাকঘর এলাকায় অবস্থিত তার ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর লালমনিরহাটে ছাত্র জনতার উপর বর্বর হামলা চালানো ও নির্যাতনের অভিযোগ রয়েছে। গেল 5 আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন প্রতাপশালী এই মন্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন ডিবি পুলিশ কোতোয়ালি থানা পুলিশ তাকে নজরদারিতে রাখে। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। আজকে একজনকে ধরা হলো, একজন সাবেক মন্ত্রীকে ধরা হলো, সেই জায়গা থেকে আমরা তো খুশি এবং আমরা এটা দাবি জানাচ্ছি যে শুধুই তাদেরকে ধরা হবে এমন না, তাদের যে সঠিক বিচার সেই বিচারটা যেন করা হয়। কিছুক্ষণ আগে আমাদের রংপুর মহানগরী পুলিশ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে অন্যতম দোষর ছিল 8 বছরের মন্ত্রী সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর এতে সন্তুষ্ট। মাদারীপুরে কৃষিক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে মাশরুম চাষ। অল্প পুঁজিতে অধিক মুনাফা হওয়ায় মাশরুম চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। এমনই এক সফল চাষী মোহাম্মদ আক্তার হোসেন মাত্র 160 টাকা বিনিয়োগ শুরু করেছিলেন মাশরুম চাষে। বর্তমানে তার মাসিক আয় প্রায় 2.5 লাখ টাকা। স্থানীয় বাজারের পাশাপাশি এখন ঢাকা ও ফরিদপুরেও মাশরুম পাঠাচ্ছেন তিনি। সহকর্মী শিবশঙ্কর রবি দাসের তথ্য ও চিত্রে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। মাদারীপুরের শিবচর উপজেলার 2 খণ্ড ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আক্তার হোসেন। ইউনিয়ন পর্যায়ে পশু চিকিৎসক হিসেবে চাকরি করেন তিনি, কিন্তু চাকরির আয়ে সংসার চালাতে হিমশিম খেতেন। তাই খুঁজছিলেন অর্থ উপার্জনের নতুন পথ। জাতীয় মাশরুম উন্নয়ন ট্রেনিং সেন্টারে 3 দিনের প্রশিক্ষণ নিয়ে মাত্র 160 টাকা পুঁজিতে শুরু করেন মাশরুম চাষ। নিজের একতলা ছোট বাড়ির ছাদে টিন শেড তৈরি করে সেখানেই করছেন এর চাষ। দীর্ঘ 12 বছর ধরে মাশরুম চাষ করে এখন দৈনিক 10 থেকে 12 কেজি মাশরুম উৎপাদন করেন, যা ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও শিবচরে বিক্রি হয়।
প্রতিদিন গড়ে 2 থেকে 3,000 টাকা আয় করেন এই উদ্যোক্তা। শিবচর বাজারও দিই, আমরা যে প্রতিদিন গড়ে 10-12 কেজি মাশরুম উৎপাদন হয় এবং আমরা শিবচর কাঁচা বাজারে দিই, পাত্র দিই, তারপরে ডেলিভারি দিই, বিভিন্ন জায়গায় দিই আর ঢাকা পাঠাই। আমি সর্বপ্রথমে 160 টাকা পুঁজি দিয়ে মাশরুম চাষ শুরু করেছিলাম। এখন আমার বর্তমানে 5-7 লাখ টাকা চালান আছে। দিন দিন বাড়ছে পুষ্টিগুণে ভরপুর মাশরুমের চাহিদা। তাছাড়া আক্তারকে দেখে অনেকেই ঝুঁকছেন এই চাষাবাদে। এই মাশরুম চাষ তো মানে অনেক লাভবান হচ্ছে, আমরাও দেখি, আমারও আগ্রহী আছে মাশরুম চাষ করার জন্য। আমাকে আক্তার আগে অনেকই আসলো মাশরুম চাষ করে আল্লাহ দিলে অনেকই ভালো আছে, আর যারা চাষ করবো তারা আল্লাহ ভালো দিতে পারবো। এখন মনে করেন হ্যাঁ ব্যবসা অনেক দিক দিয়ে এগিয়েছে মাশরুম চাষ করিয়া, আর অনেক দিকে উন্নত হয়েছে। আমরাও করবো, আরও 5 জনও করবো। আমরা নিয়ে আইরা খাইয়া আমরা অনেক খুব ভালো লাগছে আমার কাছে। আমরা সামনে করার চেষ্টা করব। মাদারীপুরে মাশরুম উদ্যোক্তা চাষি তৈরি করা হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। তাদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় সব সহায়তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্নভাবে উদ্যোক্তা চাষি তৈরি করা হচ্ছে, যারা যে উৎপাদনটা সেই উৎপাদনটা অব্যাহত রেখেছে এবং আমরা প্রত্যাশা করি আমাদের বিভিন্ন ধরনের যে পরামর্শ রয়েছে সেগুলোর মাধ্যমে তাদের এই উৎপাদনটা আরও বাড়ানোর এবং মানুষের যে ক্রমবর্ধমান চাহিদা সেই চাহিদা পূরণে তারা সক্ষম হবে বলে আমরা মনে করি। মাশরুমে উচ্চমাত্রার প্রোটিন, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি একটি স্বাস্থ্যকর খাবার। নানা রোগের প্রতিষেধকও মিলে মাশরুমে। নিউজ ডেস্ক, দেশ টিভি। নোয়াখালীর অলিতে গলিতে ঝুলছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সাইনবোর্ড। সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার সুযোগে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যেখানে নামকরা ডাক্তারদের নামে সাইনবোর্ড ঝুলিয়ে পাতা হয় রোগী ধরার ফাঁদ। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন ব্যবস্থাও। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পরীক্ষা নিরীক্ষার নামে বেশি টাকা নেয়ার। মাওলা সুজনের প্রতিবেদন। নোয়াখালী জেলায় 250 বেডের একটি সরকারি হাসপাতাল ও 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। শুধু নোয়াখালী নয়, পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুর থেকেও এখানে আসে অনেক রোগী। এ সুযোগে এক শ্রেণীর ব্যবসায়ী গড়ে তুলেছেন অবৈধ প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল। যত্র তত্র গড়ে ওঠা 369টি ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালের মধ্যে 61টি ছাড়া বাকিগুলো নেই পরিবেশের ছাড়পত্র। অনেক প্রতিষ্ঠানেই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থাও। নিয়ম নীতির তোয়াক্কা না করে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সাথে সমঝোতা করে চলছে এসব প্রতিষ্ঠান। নামসর্বস্ব অধিকাংশ প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকলেও নামকরা ডাক্তারদের সাইনবোর্ড টানিয়ে চলছে রমরমা ব্যবসা। ভিজিট বেশি নিয়ে রোগীদের কারণে অকারণে টেস্ট দেওয়ার অভিযোগ রয়েছে। মাঝে মাঝে এসব প্রতিষ্ঠানে অভিযান চললেও এগুলোকে লোক দেখানো বলছেন সাধারণরা। নোয়াখালী জেলাতে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ক্লিনিক করছে। ডাক্তারের ভিজিট 700 থেকে 1000 টাকা। একটা মধ্যবিত্ত লোকের জন্য এটা সম্ভব না। দেখার আগে ওনারা বিভিন্ন টেস্ট দিয়ে বসে থাকে। টেস্টগুলো এক এক হাসপাতাল গেলে এক এক রেট, এসব রেটগুলো আমরা করতে পারি না, দিতে পারি না। এক হাসপাতালের মেডিকেল টেস্টের সাথে অন্য হাসপাতালের মেডিকেল টেস্টের পার্থক্য অনেক বেশি। আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা দিন দিন আরো বেশি মানহীন হয়ে উঠছে। অনুমোদন না থাকা এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর। ফায়ার এক্সটিংগুইশার অথবা অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়ে বেশ কয়েকটাতে আমি দেখি নেই এবং আমি ওনাদের সাথে কথাও বলেছি যে আপনারা নেবেন। ওনারা নিচ্ছে, অনেকে নিচ্ছে। অগ্নি প্রতিরোধ এবং নির্বাপন আইন 2003 আছেন আমাদের, সেই আইন অনুযায়ী যদি কেউ কোনো ব্যবস্থা না নেয় আমরা ওই আইনের ইয়েতে আমরা ব্যবস্থা নিতে পারি। যে সমস্ত প্রতিষ্ঠান বা হসপিটালের ছাড়পত্র নেই আমরা তাদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনার মাধ্যমে আর্থিক জরিমানা প্রদান করে দিচ্ছি। সেটা যদি তারা না করে থাকে আমরা তখন আমাদের পরিচালক স্যারের নির্দেশনা মোতাবেক আমরা তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করে থাকি। এসব বিষয় জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার। আমি কখনো না করছি তো ঠিক আছে, এখন যায়েন না, এখন ভিডিওতে যায়েন না, এখন আপনারা পরিবেশ কেন হইতেছেন ওদিকে বক্তব্য হচ্ছে না, আমাদের কোনো চাপ নাই। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এসব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের জোর দাবি জেলাবাসীর। মাওলা সুজন, দেশ টিভি, নোয়াখালী। দেখছেন সংবাদ সকাল।